নমস্কার। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এক ধরনের একটা যুদ্ধই ঘোষণা করে দিয়েছেন বলে মনে হয়। সেকেন্ড টার্মের প্রেসিডেন্টরা সবসময় ফার্স্ট টার্মের প্রেসিডেন্টের থেকে একটু ডেঞ্জারাস হয়ে থাকেন। এই জন্যই দেখা যাচ্ছে যে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প মানে নয়েজ তৈরি করা শুরু করলেন যে ভারতের সঙ্গে তার বৈদেশিক বাণিজ্য ঘাটতি 24 থেকে 25 বিলিয়ন ডলার। ভারতে কেন হার্লে ডেভিডসনের যে মোটরসাইকেল আছে তার উপরে এত ট্যাক্স, কেন আমেরিকান প্রোডাক্টের ওপর ভারতের এত এত ট্যাক্স, এগুলো তো ছিল। পরবর্তীকালে ওখানে একটা জিএসপি বলে সিস্টেম ছিল, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, সেখান থেকেও ভারতকে বাদ দেওয়া হয়েছে। এবং শেষমেশ ভারতের বিরুদ্ধে অভিযোগ যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারত রাশিয়াকে সাহায্য করছে অল্প দামে তেল কিনে, অনেক বেশি পরিমাণে তেল কিনে। অ্যাকচুয়ালি এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আসল সমস্যাটা ভারতের সঙ্গে ঠিক কোথায়। এই ব্যাপারটা আলোচনা করার জন্য আজকে আমাদের অতিথি ডক্টর প্রসেনজিৎ বাসু। একে আপনারা সবাই চেনেন, যারা রাজনীতির অল্প বিস্তর খবরাখবর রাখেন তারা তো ওনাকে চেনেনি। ছোট্ট একটু পরিচয় দিয়ে নেই তাদের জন্যে, যারা হয়তো ওনার সঙ্গে এখন ঠিক অতটা পরিচিত নন। তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এমএ এবং পিএইচডি করে তারপরে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতির ওপরে দি ওয়্যার, দি লিফলেট, ইন্টারন্যাশনাল ভিউ পয়েন্ট, দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এরকম প্রচুর মানে অল ইন্ডিয়া যে পোর্টাল আছে সেখানে তিনি রেগুলার কন্ট্রিবিউটার। তো আজকে তার কাছে প্রথম প্রশ্নটা রাখছি আগে শুরু করার আগে, যে এই যে ট্রাম্প যে ভারতের বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন, যেটাকে বলছে ট্যারিফ ওয়ার, এটা কেন হলো এবং তার ব্যাপ্তি কতটুকু, আগে তার কাছ থেকে একটু শুনে নেব। প্রথমত, আহ, ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবী জুড়েই সমস্ত যে আমেরিকার মেজর ট্রেডিং পার্টনার, অর্থাৎ বেশি বাণিজ্য যেসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে তাদের সবার উপরেই এই ট্যারিফটা চাপাচ্ছে বাড়তি। এবং কেন চাপাচ্ছে তার সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেই একটা বিশাল অর্থনৈতিক এবং রাজনৈতিক বিতর্ক এখন চলছে। কিন্তু আমরা যদি খালি ভারতের বিষয়টাকেই আলোচনায় রাখি, সামনে রাখি, ট্রাম্প প্রথমে ভারতবর্ষের ওপরে 25% হারে শুল্ক, আমদানি শুল্ক বসানো গড়ে এফেক্টিভ 25% আমদানি শুল্ক করবে বলে ঘোষণা করেছিল। কিন্তু যেটা হয় হলো যে এরপরে সেটাকে আচমকা 25 থেকে বাড়িয়ে ওটাকে এখন 50 সে করে দেয়। তো এই যে 50 করে যে ধাক্কাটা দিল, সেটার ফলে এখন এই মুহূর্তে চীনের থেকেও ভারতের ওপরে সে বেশি হচ্ছে শুল্ক হার করে দিয়েছে। তো এর ফলে ভারতের অর্থনীতির ওপরে, বিশেষত ভারতের যে রফতানি, আমরা এটা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই সব থেকে বেশি ভারতের, যে দেশে আমরা রফতানি করি, আমাদের আহ, মোট রফতানির গত অর্থবর্ষে 20% খালি আমেরিকাতেই আমরা পাঠিয়েছি, বিক্রি করেছি। তো এর ওপরে একটা বিশাল কুপ্রভাব পড়তে চলেছে। এবং প্রাথমিক যে পাওয়া গেছে এস্টিমেট, যে মে মাস থেকে অগাস্ট মাসের মধ্যে আহ, আমেরিকায় ভারতের, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যে এক্সপোর্টস বা রফতানি, সেটা 20%-এর বেশি হচ্ছে এই 4 মাসে কিন্তু কমে গেছে। প্রায় ধরুন 80,000 কোটি টাকার এক্সপোর্ট যদি আমি তুলনা করি, সেখান থেকে কমে সেটা 61,000 কোটি টাকায় এসে গেছে। প্রায় 20%-এর উপরে হচ্ছে এক্সপোর্ট, আমেরিকার এক্সপোর্ট কমছে ভারতের। তো এর ফলে স্বভাবতই ভারতের অর্থনীতিতে একটা কুপ্রভাব পড়বে এবং আমাদের যে জিডিপি গ্রোথ বা অর্থনৈতিক বৃদ্ধির হার, সেটা কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আচ্ছা, ডক্টর বোস, আমি একটা জিনিস জিজ্ঞাসা করব যে ট্রাম্প যে কাজটা করছেন এটা কি রাজনৈতিক না অর্থনৈতিক যুদ্ধ? দুটোই। হ্যাঁ, প্রাথমিকভাবে অর্থনৈতিক যুদ্ধটা উনি সবার বিরুদ্ধেই করছেন। চীনের বিরুদ্ধে, ইউরোপের বিরুদ্ধে, অন্যান্য যেসব দেশ, উন্নয়নশীল দেশ যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, সবার বিরুদ্ধেই একটা অর্থনৈতিক যুদ্ধ তিনি করছেন গোটা পৃথিবীর।
অর্থনীতিতেই এটা নিয়ে একটা দোলাচল দেখা দিয়েছে যে এর কি পরিণতি হবে। কারণ যেই ভিত্তিতে তিনি এগুলো করছেন সেটা খুব একটা পরিষ্কার নয় যে তিনি এটা করে কি হাসিল করতে চাইছেন। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ভারতের ক্ষেত্রে এটা পরিষ্কার যে এই বাড়তি যে 25 থেকে 50 যেভাবে করে দেওয়া হলো, এটা সম্পূর্ণভাবেই রাজনৈতিক একটা সিদ্ধান্ত। এর পেছনে যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে কাঁচা তেল যে কিনছে ভারত রাশিয়া থেকে, এবং রাশিয়া একটু কম দামে কাঁচা তেল দিচ্ছে, অনেক দেশই কিনছে, সব থেকে বেশি চীন কিনছে। কিন্তু চীনের ওপরে কিন্তু বাড়তি এই যে পিউনিটিভ ট্যারিফটা, এটা চীনের ওপরে লাগানো হয়নি। অথচ ভারত কিন্তু কাঁচা তেল চীনের থেকে কম কেনে রাশিয়ার থেকে। কিন্তু ভারতের ওপরে এই পিউনিটিভ ট্যারিফটা লাগানো হয়েছে। তো এটা সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর অনেকেই এটা মনে করছেন, এবং তার যথেষ্ট কারণ আছে এটা মনে করার, যে এই যে পেহেলগামের যে সন্ত্রাসবাদী হামলা এবং তারপরে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সংক্ষিপ্ত একটা সামরিক সংঘাত হয়, সেইটাতে যেভাবে আচমকা সিজফায়ার ঘোষণা করা হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, তার পাকিস্তান তো সেটাকে বলেওছে যে হ্যাঁ আমরা ডোনাল্ড ট্রাম্পকে তো নোবেল প্রাইজ দেওয়ার কথা এখন সুপারিশ করছে পাকিস্তান থেকে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সহ ভারতের যে বিদেশ মন্ত্রক তারা কিন্তু এই মধ্যস্থতাকে স্বীকৃতি দেয়নি। তো অনেকে এটা মনে করছেন যে এর একটা প্রতিহিংসার স্বরূপ, যে ভারত কেন তার ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে স্বীকৃতি না দেওয়ার যে প্রতিহিংসায় ডোনাল্ড ট্রাম্প এই ক্ষতিটা ভারতবর্ষের অর্থনীতির করতে চাইছে। যে এক্সিকিউটিভ অর্ডার যে সমস্ত তিনি সই করেছেন তাতে দেখা যাচ্ছে ভারতকে ভেনেজুয়েলার সঙ্গে এক পার করে রাখা আছে, এবং যে পেনাল যে যে একটা রেভিনিউ মানে ট্যাক্স বসিয়েছেন, সেটা ভেনেজুয়েলা এবং ভারত যেন অ্যাজ ইফ দে আর বার্ডস অফ দি সেম ফেদার। এই ব্যাপারটা কেন হয়েছে? এটাই তো বলছি, যেটা আমার মনে হয় যে উনি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছেন ওনার। কারণ ভারত, ভেনেজুয়েলা কেন? ভেনেজুয়েলা ভারত আর ভেনেজুয়েলার মধ্যে কোথায়? ভেনেজুয়েলার সাথে ভেনেজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আজ থেকে নয়, দীর্ঘ জবে থেকে ওখানে বহু বছর আগে, প্রায় আমি 20-25 বছর আগের কথা বলছি, যখন থেকে ওখানে হুগো চাভেজের আহ, ক্ষমতায় এসেছিল তখন থেকে আমেরিকার সম্পর্ক ভেনেজুয়েলার সাথে খারাপ। কারণ ভেনেজুয়েলার সাথে কিউবার সম্পর্ক ভালো ইত্যাদি অনেক রাজনৈতিক কারণ আছে। অভিবাসনের বিষয় আছে ইত্যাদি। আমেরিকার সাথে ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ। কিন্তু ভারতবর্ষকে ভেনেজুয়েলার হারে পিউনিটিভ ট্যারিফ চাপানো, এটা সত্যি সবাইকে অবাক করেছে। আমি আমেরিকার ভেতরের যে বিতর্ক হচ্ছে সেটাতেও আমি দেখছি যে অনেক আমেরিকার ডেমোক্র্যাট দলের সদস্য বা আমেরিকার অর্থনীতিবিদ যারা, তারা বিস্ময় প্রকাশ করছেন। কারণ ভারত দীর্ঘ দিন ধরে, প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক, যাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারের, স্ট্র্যাটেজিক অ্যালাই। এবং আমরা জানি যে গত এই সরকারের সময় তো সেটা একটা ব্যক্তিগত সম্পর্কে পরিণত হয়, এবং এখানে নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার প্রায় করে বসেন। ডোনাল্ড ট্রাম্প সেটাকে আবার ভারতে এসে উনি মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। যেগুলো আমরা জানি যে কূটনীতিতে এগুলো খুব একটা হয় না। এখানে রাজনৈতিক দলের বন্ধুত্বটা এখানে নয়, এখানে রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রপ্রধান। প্রাধান্য। কিন্তু এক্ষেত্রে একটা ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক যেন গড়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে, সেই সবটাই মুখ থুবড়ে পড়েছে। প্রথম কথা তো ভারতের বিদেশ মন্ত্রক বা বিদেশ নীতি বা প্রধানমন্ত্রীর বিদেশ নীতির কাছে এটা একটা বিশাল বড় ধাক্কা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু এরকম করছেন, নিজের দেশের মধ্যেও করছেন, বিদেশের ক্ষেত্রে বিদেশ নীতির ক্ষেত্রেও করছেন, যেটা সবাইকেই অবাক করছে। কারণ উনি কখন কি করছেন সবটা যে যুক্তিগ্রাহ্য এবং সবটা যে কোনো একটা বিচক্ষণ বোঝাপড়ার ভিত্তিতে হচ্ছে সেটা নয়। তো যার জন্য উনি এরকম আবোল তাবোল কাজ আরো অনেক করছেন। এখন ওনার মাথায় চেপেছে যে ভারতের সাথে উনি শত্রুতা করবেন, সেই জন্য উনি কাজগুলো করছেন। তো এটার আমাদের ভারতের রাষ্ট্র, সমস্ত রাজনৈতিক দল এবং ভারত সরকারকে এটা নিয়ে একটা বোঝাপড়ায় আসতে হবে যে এই পরিস্থিতির মোকাবিলাটা আমরা অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে কিভাবে আমরা এটা করব।
আচ্ছা ডক্টর বোস, এখানে একটা প্রশ্ন অটোমেটিক্যালি যাক যে যে এই যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, তো এখানে তো ডোনাল্ড ট্রাম্পের তো ইউক্রেনের ওপর দুটো কারণে তো তার সম্পর্কের একটু অন্য মাত্রা পাচ্ছে। এক নম্বর হচ্ছে যুদ্ধ চলার জন্য তিনি অস্ত্র বিক্রি করতে পারছেন, দ্যাট ইজ এ বিগ প্লাস ফর আমেরিকান ইকোনমি। তো সেক্ষেত্রে তো ভারতের প্রতি তার এতটা রাগের কারণ কি? আর দু নম্বর জিনিস হচ্ছে যে বাইডেনের সঙ্গে তার যখন প্রেসিডেন্সিয়াল যে ফাইট হয়েছিল, তাতে ইউক্রেনের একটা প্রো বাইডেন একটা তো ব্যাপার ছিল। তাহলে হঠাৎ উনি এতটা ইউক্রেন প্রেমী হয়ে উঠলেন কেন? এটা কি মানবতা না কি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না, আসলে উনি মোটেও ইউক্রেন প্রেমী হননি, কারণ আমরা ভুলে যেতে পারি না যে কিছুদিন আগের ঘটনা, কিন্তু ইউক্রেনের রাষ্ট্রপতিকে তো উনি হোয়াইট হাউসে ডেকে অপমান করেছেন সবার রাইট। গোটা দুনিয়ার সবাই সামনে। সবাই দেখেছে সেটা। হ্যাঁ, তো উনি কারোর প্রেমী হয়েছেন এটাও আমার মনে হয় না সত্যি। আম, ইউরোপিয়ান রাষ্ট্র নেতা যারা, তারা ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুমি আসলে ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, এবং উনি আসলে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে উনি তলায় তলায় সাহায্য করছেন। তো ডোনাল্ড ট্রাম্প কি করছেন বা কি করতে চাইছেন, এটা সত্যি কথা বলতে কি এটা নিয়ে বিশ্লেষণ করা খুব একটা কঠিন ব্যাপার। উনি অনেক কিছু করেন। উনি নিজের দেশে এখন বিশাল বড় গন্ডগোলে উনি পড়েছেন, ওনার বিরুদ্ধে মারাত্মক রকমের সব অভিযোগ উঠে আসছে ওনার অতীত নিয়ে, এবং ওনার বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম নিয়ে। সেখান থেকে নজর ঘোরাবার জন্য উনি অনেক কাজকর্ম করছেন, যেগুলোর সাথে আসলে কোনো যুক্তির বা কোনো একটা নীতির, পররাষ্ট্র নীতির সম্পর্ক খুব কম। উনি নিজের কায়েমি স্বার্থের জন্য অনেক নীতি উনি নিচ্ছেন। তো আমার মনে হয় যে মূল এখানে বিষয়টা যেটা হচ্ছে যে ভারত রাশিয়ার থেকে যে তেল কিনছে, কম দামে যে তেল কিনছে, এটা যেভাবে তর্কটা দেওয়া হচ্ছে যে এটার ফলে আসলে রাশিয়াকে সাহায্য করা হচ্ছে এর জন্য ইউক্রেনের যুদ্ধে, আর এটা আমার মনে হয় একেবারেই একটা সর্বৈব বাজে কথা। প্রথম বিষয় হচ্ছে যে ভারতবর্ষ একা রাশিয়ার থেকে তেল কিনছে না, চীন ভারতের থেকেও বেশি তেল কিনছে, রাশিয়ার থেকে কাঁচা তেল কিনছে। আহ, টার্কি বা সামগ্রিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা তেল নয় কিন্তু গ্যাস, ন্যাচারাল গ্যাস রাশিয়ার থেকে তারাও প্রচুর পরিমাণে হচ্ছে আমদানি করে। ব্রাজিল হচ্ছে তৈলজাত নানা রকম সামগ্রী রাশিয়ার থেকে ইম্পোর্ট করে। তো তাহলে তারা 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 সবাই, তারা তারা তো ইউরোপিয়ান ইউনিয়নও বলা যায়, যারা সব থেকে বেশি রাশিয়া বিরোধী, সে তারা বলতে হয় যে তারাও তাহলে রাশিয়াকে সাহায্য করছে। আমাদের এটা বুঝতে হবে, একটা বিশাল বড় পৃথিবীর মধ্যে এখন মানে অন্যতম বৃহৎ যে 4-5টা দেশ, তার মধ্যে একটা হচ্ছে ভারত, এবং তার প্রতি বছর বা প্রতি মাসে সে বিশাল পরিমাণ কাঁচা তেল তার লাগে এত বড় একটা অর্থ ব্যবস্থাকে চালাবার জন্য। তো সে যদি এখন রাশিয়া থেকে সরিয়ে এক লপ্তে সে যদি অন্য দেশ থেকে, আরব দেশগুলো থেকে বা ল্যাটিন আমেরিকার দেশ থেকে সে যদি যায় তেল কিনতে গেলে, তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে সমস্ত দেশের ক্ষেত্রে তেলের দাম হচ্ছে বেড়ে যাবে। রাশিয়া যদি একটু কম দামে ভারতকে তেল দেয়, আর ভারত যেহেতু তার তেলের বিশাল বড় আমদানি, আমাদের যে ট্রেড ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, তেল তার সব থেকে বড় কারণটা হচ্ছে তেলের আমদানি। সেখানে একটু কম দামে আমরা যদি পাই, তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও কম হয়, আমাদের দেশের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও খানিকটা হচ্ছে সাশ্রয় হয়। অবশ্যই আমাদের রাশিয়া থেকে তেল নেওয়া উচিত, এবং কোনো রকম ভাবেই এই এই অন্যায় যে চাপ ভারতের উপর সৃষ্টি করা হচ্ছে, এটা অর্থনৈতিকভাবে এটার কোনো যুক্তি নেই, এবং এটাকে ভারতের একদমই মানা উচিত না, এই চাপের কাছে নতি স্বীকার করা উচিত। এই যে ভারত যে G20 বা SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে বা ব্রিক্স, তাই এতে করে কি ডলার ইকোনমি বা ট্রাম্পের যে আধিপত্যর ক্ষেত্রে কি এটা ঠিক মতো প্রতিরোধ তুলতে পারছে বা পারবে? আহ, দেখুন, আমার যেটা মনে হয় যে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে একটু পার্থক্য করা উচিত। কারণ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন হচ্ছে এসেনশিয়ালি একটা সিকিউরিটি অ্যালায়েন্স, মানে ওটা সামরিক একটা জোট। এবং চীন চাইছে যে সেই সামরিক জোটটাকে আরো বড় আকার দিতে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর বিজয়ের যে দিনে তারা মিলিটারি প্যারেড করেছে, সেখানে রাশিয়া এবং নর্থ কোরিয়াকে তারা মূলত তাদের রাষ্ট্রনেতাদেরকে সামনে রেখে
চীন হচ্ছে সেই জোটের একটা শক্তি প্রদর্শনও তারা করেছে। আমার মনে হয় না যে ভারতের যে ট্র্যাডিশনাল যে বিদেশ নীতি, যেখান থেকে একসময় ভারত সরে এসে আমেরিকার চামচাগিরি শুরু করেছিল, সেটা তো এখন তার পরিণতিটা দেখা যাচ্ছে যে আমেরিকা আসলে কতখানি স্বার্থপর, এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একটা রাষ্ট্রনায়ক কতখানি এখন ভারতের ক্ষতি করার জন্য উদ্ধত তারা হয়েছে। তো কিন্তু তার মানে আমাদের এখন অন্যদিকে একটা আরেকটা সামরিক জোটে আমাদের চলে যেতে হবে, এটা আমি মনে করি যে এটা ভারতের স্বার্থে নয়। এবং ভারতের জোট নিরপেক্ষতার যে নীতি, নন অ্যালাইনমেন্ট, নেহরুভিয়ান যে ফ্রেমওয়ার্কটা, আমার মনে হয় আজও ভারতের মতো একটা দেশের ক্ষেত্রে হচ্ছে এটাই সব থেকে আমাদের দেশের যেটা স্বার্থ, সেই স্বার্থে আমরা কাজ করব। আমাদের দেশের সাথে যারা বন্ধু, যারা আমাদের উপকার করতে চাইবে, আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। যারা আমাদের অপকার করতে চাইবে, আমাদের ক্ষতি করতে চাইবে, আমরা সেটার যাতে ক্ষতি না হয় বা যাতে আমাদের অপকারটা না হয় তার সম্বন্ধে আমরা হচ্ছে ব্যবস্থা নেব। কিন্তু অর্থনৈতিকভাবে যেটা ভারতের এখন করা উচিত, সেটা হচ্ছে যেটাকে বলে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের আমরা কি হয়েছে যে আমেরিকার বাজারের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। তো আমরা টোটাল যা এক্সপোর্ট করছি প্রতি বছর সামগ্রিকভাবে, এক বছরে তার 20% খালি একটা বাজারেই যাচ্ছে, সেটা আমেরিকায়। তো বোঝাই যাচ্ছে আমেরিকা সেটা আর এখন নিতে চাইছে না, আমরা তো সেটার সাথে জোর জবরদস্তি করতে পারবো না। আমাদেরকে তো এক্সপোর্টটা তো করতে হবে, আমাদের এক্সপোর্ট কয়েক বছরে একটু একটু করে বাড়ছে। আমরা চীনের থেকে বহু যোজন পিছিয়ে আছি, চীনের যে এক্সপোর্ট লেড গ্রোথ মডেল তার থেকে আমরা বহু যোজন আমরা পিছিয়ে আছি। তো সেখানে খানিকটা আমরা আস্তে আস্তে কোভিডের পরবর্তী সময় আমাদের এক্সপোর্টটা আস্তে আস্তে একটু বাড়ার, কিছু কিছু ক্ষেত্রে বাড়ার দেখাচ্ছিল। সেখানে এই যে এটা এই ট্যারিফটা যে হলো এখন, যেটা সরকারি স্তরেও যেটা অ্যাসেস করা হচ্ছে, অলরেডি তার ইম্প্যাক্ট পড়তে আরম্ভ করেছে। যে টেক্সটাইলের ক্ষেত্রে, জেমস জুয়েলারির ক্ষেত্রে, অটোমোবিল পার্টসের ক্ষেত্রে, মেরিন প্রোডাক্টস, মাছ এবং মৎস্য জাতীয় খাবারের ক্ষেত্রে, অন্যান্য এগ্রিকালচারাল এক্সপোর্টসের ক্ষেত্রে, কেমিক্যালসের ক্ষেত্রে, সোলার প্যানেলের ক্ষেত্রে, স্মার্টফোন এক্সপোর্টের ক্ষেত্রে, আজকে এই H1B ভিসার ক্ষেত্রে এক লপ্তে, যেটা ধরুন ভারতীয় মুদ্রায় হয়তো 1 লাখ টাকার আশেপাশে ছিল ভিসার ফি, সেটা এক লপ্তে বাড়িয়ে প্রায় 85 থেকে 90 লাখ টাকা করে দেওয়া হয়েছে, মানে প্রায় 100 গুণ 100 গুণ ফি বেড়ে। হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে H1B ভিসা। এর সব থেকে বড় কুপ্রভাবটা হচ্ছে ভারতবর্ষের ওপরে এসে পড়বে। আপনি যে বললেন যে কুপ্রভাব পড়বে, এটা দুটো মানে অর্থ মধ্যে কোনটা বোঝালেন সেটা আমি একটা হচ্ছে ফরেন থেকে যে রেমিটেন্স আসে, সেই দিক থেকে লক্ষ্য রেখে বলছেন, না এখানে না যে। না, আমি রপ্তানির কথা বলছি, রেমিটেন্সের কথা আমি বলছি না। ভারতবর্ষের মূল রেমিটেন্স আসে আসে হচ্ছে গালফ থেকে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্কের এই মুহূর্তে কোনো টানাপোড়েন বা কোনো সমস্যা নেই। মেন হচ্ছে যে আমেরিকা হচ্ছে আমাদের গুডস এবং সার্ভিসেস এর এক্সপোর্টস, তার সব থেকে বড় বাজারটা হচ্ছে আমেরিকা। হুম, হুম। তার আমাদের মোট এক্সপোর্টের 20% আমরা স্রেফ আমেরিকাকে পাঠাই। তো আমাদের এবং সেটার ওপরে আচমকাই এত বড় ট্যারিফ এসে যাওয়াতে, এই এই যে H1B ভিসা, এটা হচ্ছে আমাদের ভারতের সার্ভিসেস এক্সপোর্টসে কন্ট্রিবিউট করে। আমরা যে যাদেরকে পাঠাই, তারা যে ওখানে তারা কর্মসংস্থান পান, এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের পার্ট। আমরা তাদের এক্সপার্টাইজ নিয়ে, এরা হচ্ছে নলেজ বেসড ওয়ার্কার্স, আমরা সেই নলেজটাকে এক্সপোর্ট করছি। তাহলে এই সমস্ত কিছু ব্যাহত হবে, এবং এর ফলে আমাদের কর্মসংস্থানেও কুপ্রভাব পড়বে, এবং আমাদের রফতানি কমবে, এবং অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রেও এটা একটা নেগেটিভ। অবশ্যই একটা কুপ্রভাব পড়বে। তো আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে যেটা করা উচিত এর জন্য, যে আরো অন্যান্য বাজার, তাহলে কোন বাজারগুলোতে আমরা এখনো অব্দি যেতে পারিনি বা কম গেছি, তাহলে আমেরিকায় যে জিনিসগুলো আমরা এতদিন ধরে এক্সপোর্ট করতে পারছিলাম, সেগুলোকে যাতে অন্য দেশে করতে পারি, ইউরোপে করতে পারি, চীনে করতে পারি, ব্রাজিলে করতে পারি, ব্রিক্স, রাশিয়ার সাথে আমাদের, ওদের সাথে ভালো বন্ধুত্ব, তাদের সাথে আরো আমাদের বলা উচিত যে এই জিনিসগুলো তাদের দেশে আমরা বিক্রি করতে পারি কিনা। বা নতুন নতুন ক্ষেত্রে আফ্রিকায়, ইস্ট এশিয়ায়, বাকি আমেরিকা বাদ দিয়ে গোটা পৃথিবীর অন্যান্য সমস্ত অঞ্চলের সাথে আমাদের আরো গভীর অর্থনৈতিক
সম্পর্ক আমাদের গড়ে তোলা উচিত। চীন এবং ইউরোপ অনেকদিন ধরে এই কাজটা করছে। আমরা একটু দেরি করেছি। আমাদের ধারণা ছিল যে চীন এবং ইউরোপকে আমেরিকা হচ্ছে ক্ষতি করবে, ভারতকে করবে না, কারণ আমরা বন্ধু বলে। এখন দেখা যাচ্ছে সব থেকে বেশি ক্ষতিটা তারা আমাদের করছে। তো আমাদের মিসক্যালকুলেশন হয়েছে। H1B থেকে আপনার মনে হচ্ছে না যে আরো মানে একটা পজিটিভ অ্যাসপেক্টও এটার আছে, যে ইন্ডিয়ানসদের যে মানে প্রাইম ডেস্টিনেশন ইউএস এর বদলে একটা ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য প্রান্তে, বা এমনকি ব্রেন ড্রেন বন্ধ হওয়ার দিকেও ব্যাপারটা টার্ন নিতে পারে, এইরকম একটা কি পজিটিভ ব্যাপার দেখা যাবে না? না, আমার মনে হয় যে এটার মধ্যে কোনো পজিটিভ নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের আইটি সেক্টর যেভাবে, মানে আমরা দেখুন গোটা, যদি বিশ্ব বাণিজ্যের মধ্যে দেখেন, তাহলে যে কটা খুব সীমিত সেক্টরে ভারতীয় কোম্পানিরা ডমিনেট করে, বা ভারতীয় কোম্পানিরা যে মেজর প্লেয়ার, তার মধ্যে আইটি এবং আইটি এনেবলড সার্ভিসেস হচ্ছে একটা। এবং সেটার কারণ, তার পিছনে এই যে আমেরিকার সাথে, সিলিকন ভ্যালির সাথে যে কোলাবোরেশন, এবং এই H1B ভিসার মাধ্যমে যে ভারতের থেকে এই স্কিল্ড যে ওয়ার্কার, নলেজ বেসড ওয়ার্কারদের যে অভিবাসন বলুন বা যাই বলুন, এক্সপোর্ট বলুন, তো এটা একটা বিশাল বড় কন্ট্রিবিউশন করেছে আমাদের দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর ক্ষেত্রে। এবং তারা সুনামও কুড়িয়েছে। ভারতীয় নলেজ বেসড ওয়ার্কাররা আজকে খুবই হচ্ছে সমাদৃত। এটার মধ্যে ব্রেন ড্রেনের বিষয়টা এখানে আমার মনে হয় অতটা নয়, ওকে, কারণ এরা যে ঠিক আছে। চিরকালের জন্য চলে যাচ্ছেন এরকম নয় বিষয়টা। ওকে, আমি যেটা ওকে। বলার চেষ্টা করছি, যে অন্য দেশেও আইটি এনেবলড সার্ভিসের বাজার আছে। আমেরিকায় যাওয়াটা আমাদের পক্ষে সোজা, কারণ আমাদের দেশে যেহেতু আমরা ব্রিটিশ শাসনে ছিলাম, উপনিবেশ, ঔপনিবেশিক শাসনে, তো আমাদের দেশের লোকজন ইংরেজি বলতে পারে, সেই জন্য আমেরিকায় যাওয়ার সুবিধে। কিন্তু এরকম বড় বড় বাজার অন্যান্য ইউরোপেও আছে, চীনেও আছে। তাহলে সেই ভাষা শেখার ব্যবস্থা করতে হবে, তাহলে সেই বাজারগুলোতেও আমরা ঢুকতে পারবো। তো এখন জিএসটিতে আসবো। মানে যা প্রথম যে কথাটা সেটা হচ্ছে জিএসটিতে যে কাট হয়েছে 22 সেপ্টেম্বর থেকে, নতুন জিএসটি রেট অনেক মডারেশন হচ্ছে, অনেক দাম কমার কথা। জানি না শেষ পর্যন্ত সেটা কতটা নিচের দিকে চলে আসবে। তো এটার সঙ্গে কি এই ট্যারিফ ওয়ারের আপনি কি করে ইন্টারলিঙ্কিং করবেন, না দুটো ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট? না না, ইন্ডিপেন্ডেন্ট কিভাবে? এটা তো বোঝাই যাচ্ছে যে আপনার এক্সপোর্ট হচ্ছে, আপনার এক্সটার্নাল ডিমান্ড সেটা সংকুচিত হচ্ছে আমেরিকার এই ট্যারিফের জন্য। তো সেখানে ভারত সরকার জিএসটি কমিয়ে ভারতের বাজারটাকে, ডোমেস্টিক মার্কেট অর্থাৎ অভ্যন্তরীণ বাজারটাকে চাঙ্গা করার একটা প্রচেষ্টা তারা করছে। এটা ভুলে গেলে চলবে না যে এই যে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ প্রথম ত্রৈমাসিকের যে ডেটা এসছে এই বছরের, এই চলতি অর্থ বর্ষ, অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025-এর যে ত্রৈমাসিকের ডেটা এসছে, তাতে সরকার একদিকে দেখাচ্ছে যে রিয়েল জিডিপি গ্রোথ অ্যাকচুয়ালি বাড়ছে, কিন্তু আসলে নমিনাল জিডিপি গ্রোথ কিন্তু পড়ে যাচ্ছে। সুতরাং এটা একটা স্ট্যাটিস্টিক্যাল জাগলারি, মানে মূল্যবৃদ্ধির হারটাকে অনেক বেশি আর্টিফিশিয়ালি কমিয়ে এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে আমাদের ওপরে কোনো প্রভাবই অর্থনীতির ওপর পড়ছে না। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা, যেটাকে মারাত্মক বলে প্রভাব স্লো, পড়েছে। অর্থাৎ মন্থর মন্থর গতি অর্থনীতিতে অলরেডি এসে গেছে। তো সেখানে জিএসটির হার কমানোটা একদমই সঠিক, এটা অনেকদিন আগেই করা উচিত ছিল। আমাদের দেশে যেভাবে জিএসটি চালু হয়েছে 4টে রেট নিয়ে, পৃথিবীতে ওটা ওটা একদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স করে, আপনি 4টে রেট বানাচ্ছেন, আর তার মধ্যে পেট্রোল ডিজেলকে আপনি আলাদা এক্সাইজ ডিউটি চালিয়ে যাচ্ছেন। তো এটা প্রথম থেকেই ঠিক মতো হয়নি, এতে অর্থনীতির ক্ষতি হয়েছে। ছোট ব্যবসায়ীরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন, অসংগঠিত ক্ষেত্রের লোকজন খুবই সমস্যার মধ্যে পড়েছে। এখন খানিকটা সরলীকৃত হয়েছে, যতটুকু হয়েছে ততটুকু ভালো। আর কিছু জিনিসের দাম অবশ্যই কমবে, দুগ্ধজাত জিনিস, তারপরে চামড়ার জিনিসের দাম কমবে, ইন্স্যুরেন্সের উপরে, স্বাস্থ্য বিমার উপরে জিএসটির হার কমিয়েছে। এগুলো ভালো জিনিস করেছে, খারাপ কিছুই করেনি। কিন্তু মোট ওভারঅল আপনি যদি দেখেন, তাহলে যা ইকোনমিতে যদি আপনি রেভিনিউ লসটা দেখেন, কারণ রেভিনিউ লসটাই হচ্ছে আপনি মানুষের হাতে বাড়তি যতটা আপনি হুম, হুম, দিচ্ছেন, টাকা আপনি দিচ্ছেন, হুম। সেটা 48,000 কোটি টাকা আচ্ছা, সরকারের আচ্ছা, হিসাব। আচ্ছা, আচ্ছা। সরকার যা হিসেব দেখিয়েছে 48,000 কোটি টাকা। তো আমাদের এখন এই মুহূর্তে
গ্রস ট্যাক্স রেভিনিউ এই চালু বছরের গ্রস ট্যাক্স রেভিনিউর প্রজেকশন হচ্ছে 42 লক্ষ কোটি টাকা। তো মানে তাহলে 42 লক্ষ কোটি টাকার মধ্যে আপনি সেখানে জিএসটি কালেকশনের টোটাল এ হচ্ছে কত, 11,000, 11 লক্ষ কোটি টাকা। হুম। হ্যাঁ, কর্পোরেট ট্যাক্সের থেকেও জিএসটির হারটা বা জিএসটি থেকে আর্নিংস এর প্রজেকশন হচ্ছে বেশি। তো আমার মনে হয় যে এখানে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে একটা প্রগতিশীল অর্থনৈতিক যে নীতি সে এটাই বলে যে আপনি ইনডাইরেক্ট ট্যাক্স এর হার যথাসম্ভব কম রাখুন। কারণ ইনডাইরেক্ট ট্যাক্স বড়লোক এবং গরিব লোক একই হারে দেয়। একজন গরিব মানুষও যখন জিএসটি দিচ্ছেন, একজন বড়লোকও দিচ্ছেন, একই জিএসটি দিচ্ছেন। ঠিক। তাহলে সেটা কেন হবে? সুতরাং জিএসটির হারটা কম রাখা উচিত, ইনডাইরেক্ট ট্যাক্সের হার কম রাখা উচিত, আর ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো উচিত। এনারা ঠিক উল্টো কাজ করেছেন মোদী সরকার। এনারা কর্পোরেট ট্যাক্সটাকে এমন ছাড় দিয়েছে যে আজকে ইনকাম ট্যাক্স কর্পোরেট ট্যাক্সের থেকে বেশি আসছে। অর্থাৎ মধ্যবিত্তরা বেশি ট্যাক্স দিচ্ছে বড় কর্পোরেটদের তুলনায়। এবং জিএসটি এটা এরা অনেক বাড়িয়ে দিয়েছে ইনডাইরেক্ট ট্যাক্সের হার জিএসটির মাধ্যমে। তো সেটার একটা বেসিক কারেকশন হওয়া দরকার। এবং সেটা কম্প্রিহেন্সিভলি হওয়া দরকার। কর্পোরেট ট্যাক্সের কালেকশন আরো ভালো করে বাড়ানো দরকার। পার্সোনাল ইনকাম ট্যাক্সেরও অনেক রেশনালাইজেশন দরকার। আর এই ইনডাইরেক্ট ট্যাক্সেরও আরো রিফর্ম দরকার। সেটা এনারা আগামী দিনে কতটা করতে পারেন সেটা দেখতে হবে। এখনো অবধি যতটুকু রিলিফ এসছে আমি বলবো সেটা খুব সীমিত। এর ফলে যে ক্ষতিটা হতে চলেছে আমাদের, সেটা কিন্তু সেই ক্ষতিপূরণ এইটুকু জিএসটি কমিয়ে হচ্ছে হবে না। আচ্ছা, আমাদের ডক্টর এক্সপোর্ট বলছেন। ডাইভার্সিফিকেশনটা করতে হবে, এটাই আমি মানে হাইলাইট করতে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার এই মূল্যবান এই কথাগুলো বলার জন্যে। কারণ অনেকেরই হয়তো ধারণা নেই যে কোথায় কেন কিভাবে কি হচ্ছে। আমার মনে হচ্ছে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসের জন্য আপনার এই কথাগুলো তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত হবে। আশা করছি যে ভবিষ্যতে আরও এই ধরনের যে টপিকগুলোতে আপনার সঙ্গে কথা বলতে পারবো এবং তার ফলে আমাদের দর্শকরা উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। নমস্কার।